ইদানিং আমার স্বামীর প্রতি আমার ছোট বোনের অশোভন চাহনিগুলো খুব চোখে বিঁধছে। প্রথম প্রথম খুব বেশি গুরুত্ব না দিলেও এখন আর সহ্য হয় না। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তামান্না আমার স্বামীকে স্পর্শ করছে। মিতুল কোথাও দাঁড়িয়ে থাকলে সে কাছে গিয়ে ঘেঁষে ঘেঁষে কথা বলে। খাওয়ার সময় মিতুলের কাছে দাঁড়িয়ে অত্যন্ত যত্নের সহিত এটা ওটা পাতে তুলে দেয়। এমনকি কখনো কখনো মজা করে তার পাত থেকে মাছ মাংসের পিস তুলে নিয়ে খায়। এগুলো মোটেই আর সহ্য হচ্ছে না। মিতুল মাঝে মধ্যে অপ্রস্তুত হয়ে যায়, বিভ্রান্তিকর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। আমি বুঝতে পারি সে এসব পছন্দ করছে না, আবার আমার বোন বলে কিছু বলতেও পারছে না। উপরোক্ত ক্ষুদ্র সংলাপটি পরে নিশ্চয়ই আপনাদের এই কাহিনীর বিস্তারিত জানতে ইচ্ছে করছে। চলুন তাহলে আলোচ্যের ক্ষুদ্র উপন্যাসটা নিয়ে বর্ণনা করাই যাক। তোহা বড্ড জেদি এবং বাউন্ডুলে এই অষ্টাদশীর প্রণয় হয় একই গ্রামের মাতব্বরের জ্যেষ্ঠ পুত্র মিতুলের সাথে। দেখতে সুদর্শন, পরিপূর্ণ এই যুবক, মন কাড়েনি এমন নারী পাওয়া যাবে না এই অনলপুরে। কিন্তু সবাইকে ছাপিয়ে চোখ ধাঁধালো অষ্টাদশী তোহার উপর। কঠোর মনের অধিকারিণী তোহার সম্মতি পেতে পুরো 6 মাস সাধনা করতে হয়েছিল তাকে। সর্বক্ষণ পিছু পিছু ঘোরা, কলেজের গেটের সামনে থাকা আইসক্রিমওয়ালাকে অগ্রিম আইসক্রিমের বিল দেওয়া, ছোট বাচ্চার হাত দিয়ে তাকে গোলাপ চুড়ি গিফট দেওয়া থেকে শুরু করে কত কি। এক পর্যায়ে যখনই তাদের সম্পর্ক গাঢ় হলো, তখনই প্রাচীর হয়ে দাঁড়ালো তোহার পরিবার। তোহার মা বাবা এই সম্পর্কের গৌরতর বিরোধী। মাতব্বরের স্বভাব চরিত্র ভালো নয়, যতই টাকা পয়সা হোক, কিন্তু দিন শেষে ভালো বংশই মূল। মাতব্বর এ যাবৎ 2টো বিয়ে করেছে। প্রথম স্ত্রীকে যে অসহনীয় নির্যাতন করে তাড়িয়েছে তা এলাকার কারোরই অজানা নয়। পরবর্তীতে দ্বিতীয় বিয়ের পরে বড় বড় ছেলে মেয়ে থাকার পরেও সেই লোক বেশ কয়েকবার এলাকার নারীদের সাথে অবৈধ কেলেঙ্কারিতে লিপ্ত হয়েছে। তার ছেলে বড় হয়েছে ঢাকায়, পড়াশোনা শেষে গ্রামে এসেই ফাঁসিয়েছে অবলা তোহাকে, যতই দূরে থাকুক। কিন্তু দিন শেষে বাপের স্বভাব যে ছেলের মধ্যে নেই তার কি প্রমাণ? আসলে কি বংশের কোনো একজন পূর্বপুরুষ খারাপ হলে বাকিরাও খারাপ হয়, চরিত্রহীন হয়? গ্রাম অঞ্চলের মুরব্বীদের এই ভ্রান্ত ধারণাকে মোটেই প্রশ্রয় দেয়নি তোহা, বরং নিজের সিদ্ধান্তে অটল ছিল। মেয়ের জেদি রূপের সাথে পেরে ওঠেনি তোহার মা বাবা। শেষে আশ্রয় নিলেন অন্য মাধ্যমের, ঘরবন্দি করে ফেললেন বড় মেয়ে তোহাকে। 3 দিনের মধ্যে ছেলে দেখলেন, বাধ্য করলেন পাত্রপক্ষের সামনে বসে অন্য ছেলের নামে আঙুলে আংটি পরতে। ভেবেছিলেন এভাবেই বুঝি একসময় বিয়েটা হয়ে যাবে, আর স্বামীর ছোঁয়া পেলে পরবর্তীতে একটু একটু করে ভুলে যাবে প্রেমিক পুরুষকে। কিন্তু তা আর ঘটল কই? মেয়ের তেজের সামনে টিকতে পারলেন না তোহার পরিবার। বাবা মায়ের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ফল। প্রেমিকের হাত ধরে পালালো বিয়ের আগের রাতে। সারা এলাকায় হইচই পড়ে গেল এ নিয়ে। ছেলে মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে তৃতীয় দিনে সালিশ বসালেন তোহার বাবা। কিন্তু তাও সুরক্ষা হলো না। মিতুল তোহার প্রেম কাহিনী কি অজানা? মেয়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে ছেলের হাত ধরে। এখানে ছেলের পরিবারের কি দোষ? দোষ তো মেয়ের পরিবারের। কিভাবে এমন কলঙ্কিনী পরপুরুষের হাত ধরে অবৈধ সম্পর্কের জেরে বাড়ি ছাড়লো তাদের মেয়ে? সেবার ভীষণ অপমানিত হয়েছিলেন তোহার বাবা মা, কঠোর হয়ে গেছিলেন মেয়েদের প্রতি। ফলস্বরূপ আরো শাসনে রাখতেন ছোট মেয়ে তামান্নাকে। এসএসসির পর আর পড়াননি পর্যন্ত। প্রায় 11 দিন পর তোহাকে নিয়ে বাড়ি আসে মিতুল। তারা পালিয়ে বিয়ে করে বন্ধুর বাড়িতে ছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে ফিরেছিল নীরে। তেমন আপত্তি করেননি মাতব্বর। মেয়ে যথেষ্ট সুন্দরী ও শিক্ষিতা। বাবা তার প্রাইমারির শিক্ষক। কানাকড়ি খুব একটা না হলেও এলাকায় সম্মান কম নয়। যদি তোমার সন্দেহ হয় তাহলে তামান্নাকে সাবধান করো। শিমুলের কথা কর্ণকুহরে প্রবেশ করতেই ভাবনার অন্তরাল থেকে বেরিয়ে এলো তোহা। দেবরের দিকে তাকিয়ে স্মিথ হাসলো। পেটের ওপর হাত রেখে অতি সাবধানে উঠে দাঁড়ালো। 7 মাসের অন্তঃসত্ত্বা সে। পেটের নিচের দিকটা ধীরে ধীরে উঁচু হচ্ছে। সেদিন দাদি শাশুড়ি এসেছিলেন। পেট দেখে নিশ্চিত হয়ে বলেছেন ছেলে আসবে। এরপর থেকে কেন যেন রাতে ঘুম হয় না তোহার। সারাক্ষণ স্বপ্ন দেখে ছেলে বাচ্চা নিয়ে। ধীর পায়ে এগিয়ে গেল ফ্রিজের দিকে।
রান্নাঘরে বিদ্যুতের লাইন টানা নেই। ফলস্বরূপ কাঠের 6 চালার এই ঘরটায় শোভার ঘরে ফ্রিজ রাখা হয়েছে। তোহা রসগোল্লার প্যাকেটটা বের করলো। পুরো বক্সটাতে মাত্র 4টা রসগোল্লা অবশিষ্ট আছে। শিমুল বাড়ি ছিল না বিধায় সে বাদে বাকিদের সবাইকে দেওয়া হয়েছে। দেবরের সামনে বক্সটা দিয়ে ক্ষীণ স্বরে বলল, কাল রাতে তোমার ভাইয়া এনেছিল, আমি খেতে চেয়েছিলাম তাই সবাইকে দিয়েছে, এটা তোমার। শিমুল একটু লজ্জা পেল। বয়সে তোহার থেকে 2 বছরের বড় হলো এ বয়সকে মোটেই গুরুত্ব দেয় না তার ভাবি। সম্পর্কের জের ধরে সর্বদা নাম ধরে ডেকে তুমি সম্বোধন করে। রসগোল্লার প্যাকেটটা হাতে নিয়ে এলোমেলো কণ্ঠে বলল, কি দরকার ছিল ভাবি? তোমার জন্য এনেছে, সবাইকে কেন দিতে গেলে? বিনিময়ে মৃদু হাসল তোহা। এ বাড়িতে কোনো কিছু একা খাওয়ার জো নেই। মিতুলের সামনে এ নিয়ে কিছু না বললেই একাকি ঠিকই কথা শোনাতো শাশুড়ি ও ননদ। বলল, সবাই যখন ভাগ পেল তুমি কেন বঞ্চিত হবে? খাও, আমি খেয়েছি। মিতুলের 2টো শুকনো শার্ট হাতে শোবার ঘরে ঢুকলো তামান্না। ঢুকতে ঢুকতে বলল, আপু, শার্ট 2টো ধুয়ে দিয়েছিলাম, কোথায় রাখবো? তামান্নার হাতে স্বামীর শার্ট দেখতেই ফুঁসে উঠল তোহা। দ্রুত গতিতে কদম বাড়িয়ে ছিনিয়ে নিল। শাসিয়ে খেপাটে স্বরে বলল, মা বাবা তোকে আমার যত্ন করার জন্য এখানে পাঠিয়েছেন, কিন্তু তুই তো দেখছি তোর দুলাভাইকে নিয়ে ব্যস্ত। বিনিময়ে সুন্দর করে হাসলো তামান্না। বলল, এটা কি বলছো? দুলাভাইয়ের শার্ট তো তোমাকেই ধুতে হতো, তুমি অসুস্থ বলে আমি ধুয়ে দিচ্ছি, আলাদা করে আর কি বা করলাম? 2 বোনকে কথা বলতে দেখে শিমুল ঘর থেকে বেরিয়ে গেল। তোহা শূন্য ঘর পেয়ে খোলাখুলি কথা বলে উঠল। বলল, ইদানিং তোর চলাফেরা আচরণ কিছুই পছন্দ হচ্ছে না আমার। তোর দুলাভাই আসলে আশেপাশেও ঘেঁষবি না, তাতে বিরক্ত হয় সে। আর ভুলেও আমার শোবার ঘরে ঢুকবি না। কিছু প্রয়োজন হলে নিজে ডেকে নেব, মনে থাকে যেন। মাথা নাড়িয়ে সায় জানালো তামান্না। বেরিয়ে গেল ঘর থেকে। তোহা চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো। যতই বাবা মা তাকে না মানুক, কিন্তু বাচ্চা হবে শুনেই ব্যস্ত হয়ে উঠেছে। বাড়িতে নিতে আসেনি ঠিকই, তবে এই অসুস্থ শরীরে যেন তোহার কষ্ট না হয়, তাই তামান্নাকে পাঠিয়ে দিয়েছে গত মাসে। বাচ্চা না হওয়া পর্যন্ত বোনের দেখভাল সেই করবে, কিন্তু এর মধ্যে নিজের বোন হয়ে বোনের সংসারের দিকে নজর দিয়েছে। উফ, এসব নেতিবাচক বিষয় নিয়ে ভাবতে চায় না তোহা। হয়তো সেই গুলিয়ে ফেলেছে সব। তামান্না নিশ্চয়ই মিতুলকে ভাই হিসাবে দেখে এই হাসি তামাশা খুনসুটিতে মেতেছে। তোহা খাটে শান্ত হয়ে বসলো। মিতুল নিশ্চয়ই এসব দুষ্টুমিতে বিরক্ত হয়েছে, কিছু বলতেও পারছে না, কিন্তু বাড়ি ফিরলে রাতে তাকে বোঝাতে হবে। বলতে হবে তামান্নার অবুঝ মনের কথা, হয়তো ভাই হিসেবে এমন তামাশা করে সে। সত্যি তো, তোহাদের কোনো ভাই নেই। সন্ধ্যা হতেই তলপেট ব্যথা করছে, ক্রমশ তা বিষ হয়ে অবশ হয়ে যাচ্ছে। মাত্র তো 7 মাস, কিন্তু ব্যথাও যে শোয়ার নয়। মিতুলকে কল দেওয়ার সাথে সাথে উদ্ভ্রান্তের ন্যায় ছুটে এসেছে। বিশাল আকার দোকানটা ভুল ক্রমে তালা না দিয়ে বাড়ি এসেছে দেখে তোহার শ্বশুর রাগারাগি করছেন, কিন্তু ছেলের তেরা কথার সামনে টিকতে না পেরে নিজেই ছুটেছেন দোকানে। শোবার ঘরে শুয়ে আছে তোহা, পেটে হাত দিয়ে চেষ্টা করছেন ব্যথা কমানোর, কিন্তু হচ্ছে না। তারিখ অনুযায়ী আজ একবার ডক্টর দেখানোর কথা, কিন্তু মানসিক যন্ত্রণা এত সব ভুলেই বসেছে সে। পাশেই তামান্না বসে আছে গরম পানি হাতে। থেমে থেমে তা খাওয়ার চেষ্টা চালাচ্ছে তোহা। মিতুল দ্রুত পায়ে ঘরে ঢুকে তামান্নাকে সরতে বলল। তার জায়গায় বসে গালে হাত ছুঁয়ে আদুরে কণ্ঠে চিন্তার ছাপ ফেলে বলল, বেশি ব্যথা করছে? তোহা সহ্য করার চেষ্টা চালিয়ে চাপা কণ্ঠে বলল, হ্যাঁ, একটু। তোহার ভাষ্য মতে একটু মানে অনেক। সে সহজে নিজের সমস্যার কথা খোলাখুলি বলতে চায় না। দ্রুত তাকে ধরে বাড়ির বাইরে বের করলো। বাইকে বসানো এই মুহূর্তে সম্ভব নয়। পাশের বাসার এক সিএনজি চালককে ডেকে আনলো শিমুল। আজিজ ড্রাইভার মাত্রই সন্ধ্যার নামাজ পড়তে এসেছিলেন। মোনাজাত শেষে ঘাড় ঘোরাতেই টেনে নিয়ে এসেছে শিমুল। তোহাকে খুবই সাবধানতার সাথে ভেতরে ওঠানো হলো। তামান্না যেচে বোনের সাথে যেতে চাইলো, বাদ সাধলো মিতুল। বলল, কোনো দরকার নেই, চেক আপ করে তাড়াতাড়ি ফিরবো আমরা। এই কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার সাহস পেল না তামান্না। চুপচাপ গম্ভীর মুখে চলে গেল বাড়ির ভেতরে।
সেবার তোহার পেটে ব্যথার যন্ত্রণা যেন মিতুলকে ছুঁয়েছিল প্রগাঢ়ভাবে। কতটাই না ছটফট করছিল। শেষে নিজের ব্যথা ভুলে স্বামীকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছিল তোহা। ডেলিভারির দিন ঠিক কি অবস্থা হবে এটা ভেবে হেসে কুটি কুটি হচ্ছিল সে আর শিমুল। পাশের বাড়ির মেয়ের বিয়ের অনুষ্ঠান। চারদিকে মানুষের হইচই। আলোয় ধাঁধানো সজ্জিত গেট দেখে আর ঘরে বসে থাকতে পারল না তোহা। 7.5 মাসের পেট নিয়ে শাশুড়িকে মিনতি করি এগিয়ে গেল বর দেখতে। গেটে বরপক্ষকে আটকানো, গায়ে হলুদ, মেয়েকে নতুন বিয়ের সাজে সাজানো, এরপর বিয়ে, খাওয়া দাওয়া, সব মিলিয়ে তখন প্রায় বিকেল। এখন আর এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না। বড্ড জনাকীর্ণ জায়গায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। শাশুড়িকে বলতেই তিনি জানালেন এখন যেতে পারবেন না। প্রতিবেশীদের সাথে কতদিন পর একসাথে গল্প করার সুযোগ পেলেন। তোহাকে বললেন আমার যেতে রাত হবে, তুমি যাও। আর আপত্তি করেনি তোহা। পাশাপাশি বাড়ি, খুব বেশি যে দূরত্ব তাও নয়। একা একাই ধীর পায়ে হেঁটে এলো নিজেদের বাড়ির গেটে। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই যে বিয়ের পরিবেশ থেকে দম বন্ধ করা অবস্থা সৃষ্টি করে সে বেরিয়ে এলো। এখন আর বাড়ির ভেতরে যেতে ইচ্ছে হচ্ছে না। ইচ্ছে করছে আবারও গিয়ে ভিড়ের মধ্যে মিশে যেতে, কিন্তু যেতে পারল না। প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে সে বাইরে ছিল। এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। চমৎকার দিনটা হুট করেই রূপ নিল ভয়ঙ্কর এক বিকেলে। সশব্দে বজ্রপাত হলো। খুব অল্প সময়ের মধ্যে কালো মেঘে অন্ধকার হয়ে গেল ধরণী। তোহার বেশ আফসোস হলো। আহারে, কি সুন্দর করে সাজানো আশপাশ। এভাবে বৃষ্টিতে সব ভিজে যাবে। শুধুই কি ভিজে যাবে, নাকি তছনছ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কারো সংসার। এত সব মেঘের আওয়াজের মধ্যে তোহার কর্ণকুহরে ক্ষীণ এক নারীর আর্তনাদ পৌঁছালো। কিছু ঘন নিঃশ্বাস ভারী হয়ে বাতাসে মিশে যাচ্ছে। তোহা এখন তার শোবার ঘরের সামনেই দাঁড়িয়ে। দরজা ভেতর থেকে লাগানো। শব্দটা ক্রমশ গাঢ় হওয়ার সাথে সাথে তার মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। দরজার পাশে ছোট্ট একটা জানালা। তোহার ইচ্ছে করলো না একবার তাকিয়ে দেখতে। কিছু ভয়, নেতিবাচক ভাবনায় বুকটা ফুলে ফেঁপে উঠছে। এক পর্যায়ে কাপা হাতে জানালার খুপড়ি দুটো টেনে খুলে দিল। সেই শব্দে ভয়ে হতভম্ব হয়ে উঠে বসলো দুজন। তারা শুয়েছিল খাটে, আষ্টে পৃষ্ঠে। তোহা স্তব্ধ চোখে তাকিয়ে রইল স্বামীর পানে। মিতুল ভীত চোখে বারবার স্ত্রীর দিকে তাকিয়ে পোশাক পরছে। বিছানার অপর প্রান্তে চাদর জড়িয়ে হু হু করে কাঁদছে তামান্না। সম্বিত ফিরতে সেও পরতে লাগলো পোশাক। তোহার আত্মচিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। নারে টান পড়তেই তলপেটে হাত দিয়ে বসে পড়ল মাটিতে। ব্যথায় খিচিয়ে এলো শরীর। মিতুল প্যান্ট পরা শেষ হতে ছুটে এলো দরজার সামনে। খালি গায়ে এখনো লিপস্টিকের ছাপ। সেটা দেখে আরো অস্থির হয়ে উঠল। মিতুল দ্রুত শক্ত হাতে মুখ চেপে ধরল। টেনে হিসড়ে নিয়ে গেল ঘরের ভেতরে। দরজায় খিল টেনে অনুনয়ের সুরে বলল, দেখো, অনিচ্ছাকৃত ভুল এটা। প্লিজ চুপ করো, ভুলে যাও। তুমি জানো আমি এমন নই। ঘৃণায় সারা গা গুলিয়ে এলো তোহার। ছাড়াতে চাইল মিতুলের হাত থেকে, কিন্তু সক্ষম হলো না। খাটের কোণে দাঁড়িয়ে আছে তামান্না। তার চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, মুখে ভয়ের ছায়া। তোহা সেদিকে তাকিয়ে হাতের ইশারায় কাছে ডাকলো। ত্রস্ত পায়ে হেঁটে এলো তামান্না। বড় বোনের পাশে এসে বসতেই খপ করে তার চুলের মুঠি ধরল তোহা। সর্বোচ্চ জোর নিয়ে টেনে হিস্টে মাটিতে ফেলল। পরপর কয়েকটা থাপ্পড় মেরে ঠোঁট ফাটিয়ে দিল। মুখে অশ্রাব্য গালি দিয়ে বলল, বেশ্যা, পতিতাগিরি করবি তো আমার সংসারে কেন আসলি? একবারও ভাবলি না এটা আমার সংসার? মিতুলের দিকে ইশারা করে বলল, ও তো বেজন্মা, জারস, বংশের ধারা আছে। কুত্তার মতো যেখানে সেখানে মুখ লাগায়। তাই বলে তুই কেন এমন করলি? তোর বাপ মা তো শিক্ষিত, ভদ্র, নাকি নিজেকে সামলাতে পারিসনি? তো বেসামাল যখন হইলি, একটা অবিবাহিত ছেলের কাছে গিয়ে হইতি। মিতুল এগিয়ে এসে তামান্নাকে ছাড়িয়ে নিল। মাথা নিচু করে বলল, আচ্ছা থামো, যা হয়েছে এই পর্যন্ত। এগুলো ভুলে যাও। চমকে তাকায় তামান্না। কিছু বলতে গিয়েও মিতুলের ইশারায় থেমে যায়। ফোঁস করে উঠল তোহা। ঘৃণা ছুড়ে বলল, ভুলে যাব? কি ভুলে যাব? এই যে তুই একটা চরিত্রহীন, বেজন্মা, বেশ্যার ছেলে। ওরে কি করবি? রক্ষিতা হিসেবে রেখে দিবি?
যখন মন চায় ভোগ করবি? ক্ষেপে গেল মিতুল। অন্যদিকে তাকিয়ে রাগ সামলে দাঁতে দাঁত চেপে বলল, তুমি কিন্তু বেশি বেশি বলছো। খবরদার, এই নিয়ে কোনো টু শব্দটাও করবা না, না হলে খুব খারাপ হয়ে যাবে। টুকটাক ভুল সবারই হয়, খালি খালি সম্পর্ক নষ্ট করো না। আর এই ঘটনা যদি কেউ জানে, তাহলে তুমি আর তোমার বোন দুজনের জন্যই খারাপ হবে। দম বন্ধ হয়ে পড়ে রইল তোহা। মাটিতে লুটিয়ে অনুভূতিহীনের মতো বসে রইল। তামান্না ঠোঁটে রক্ত মুছে খাট থেকে ওড়না হাতে নিল। ঘরের বাইরে বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে অশ্রুসিক্ত চোখে সেদিকে তাকায় তোহা। ভাঙা স্বরে বলে ওঠে, তোর বুক কাঁপলো না? কি করে করলি এত বড় বেইমানি? এতক্ষণে বোনের দিকে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো তামান্না। ঠোঁট এলিয়ে ক্রূর হাসল। আয়েশ করে খাটে বসে বলল, এখানে আমার কি দোষ? তুই তোর স্বামীকে সন্তুষ্ট করতে পারিসনি বলে আমার কাছে এসেছে। আমি তাকে সামলেছি। তোর খুশি হওয়া উচিত। না হলে তো বাইরের মেয়ের কাছে যেত। শেষে সতীনের সংসার করতে হতো। কিন্তু আমি তো তোর বোন। ভাবলেশীন ভাবে জঘন্য একথাগুলো বলে দিল তামান্না। পেট উগরে বমি আসছে তোহার। দুঃখে বুকের ভেতরটা চৌচির হয়ে যাচ্ছে। কিছু বলল না আর, তাকিয়ে রইল পাথরের মতো। একাকী ঘরটাতে লুটিয়ে পড়ল তোহা। তার এত শখের সংসার, শখের স্বামী, প্রশান্তিদায়ক ঘর সব নাপাক করে ফেলেছে। এলোমেলো বিছানার দিকে তাকাতেই কলিজাটা মোচড় দিয়ে উঠল। অন্তর ছিঁড়ে যাচ্ছে তার, মাথা কাজ করছে না। সে করবে কি? কাকে বলবে? আর কি বা বলবে? বললেও তাতে তার কি লাভ হবে? বাবা মায়ের কাছে তো যাওয়ার মুখ নেই। তারা আগেই সাবধান করেছিল, কিন্তু তোহা শোনেনি। শুনলে আজ এমন হতো না। এই ঘরটাতে থাকতে আরো কষ্ট হচ্ছে। শ্বাস নেওয়া যাচ্ছে না, দম বন্ধ লাগছে। পেটের ব্যথা আজ হার মেনেছে অন্তর্দহনের কাছে। সে তলপেটে হাত দিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে বেরিয়ে গেল ঘরের বাইরে। বারান্দার পিঁড়ির উপর বসে খুঁটির সাথে হেলান দিল। পুকুর থেকে গোসলের আওয়াজ আসছে। তোহা চোখ দুটো বন্ধ করে নিল। খানিকক্ষণ পর লুঙ্গি পরে উঠোনে প্রবেশ করল মিতুল। ভেজা গামছা এবং তোয়ালে মেলে দিল দড়িতে। তোহার দিকে এক পলক তাকিয়ে ঢুকে গেল ঘরের মধ্যে। দরজা হেলান দিয়ে তার দিকে তাকিয়ে হাসছে তামান্না। সেদিকে চেয়ে মিতুল নিজেও হাসল। পিছু ঘুরে তোহাকে দেখে তামান্নার সাথে দূরত্ব গুছিয়ে নেয়। বলে, খেয়াল রেখো ওর দিকে। কাউকে কিছু জানালেই আমায় জানাবে। যা ব্যবস্থা করার তা আমি করব। মাথা নাড়িয়ে সায় দিল সে। হেলতে দুলতে ঢুকে গেল মিতুলের ঘরে। উপরে চাদরটা কাঁধে নিয়ে বিছানা গুছিয়ে দিল। টিটকারি মেরে বলল, তোমার বউকে এখন আসতে বলো, গুছিয়ে দিয়েছি। চলে গেল তামান্না। তোহা শক্ত হয়ে বসে রইল। পেছনে না তাকালেও স্পষ্ট বোঝা যাচ্ছে তামান্না আবারও তার ঘরে ঢুকেছে। ঘড়ির কাঁটা 8টাকে ছুঁয়েছে। মিতুল বাড়িতে নেই, বাজারে গিয়েছে। তামান্না টিভি দেখতে ব্যস্ত। সারা বাড়ি কৃত্রিম আলোয় আলোকিত হলো। তোহার নিকট সবকিছু অমাবস্যার অন্ধকার। বিকাল থেকে একই স্থানে বসে আছে। একটু পর পর উঠোন, আম গাছ, তার ঘর, সবকিছুতে চোখ বোলাচ্ছে আর ভাবছে, আদৌ কি সে সংসার করতে পারবে আর? মিতুলের মা মাত্রই উঠোনে প্রবেশ করেছে, হাতে মিষ্টির প্যাকেট এবং প্লেট। তোহাকে রাতের বেলা খোলা বারান্দায় দেখিয়ে রেগে গেলেন। বললেন, কি অবস্থা? এই রাতে উঠোনে বসে আছো কেন? তোহা মলিন দৃষ্টিতে তাকায়। ক্ষীণ স্বরে বলে, এমনি, এখানে ভালো লাগছে। ধমক মারলেন তিনি। বললেন, ভালো লাগার ঠেলায় দিশা পাচ্ছ না? বিপদে পড়লেই বুঝবা। ওঠো, ঘরে যাও। থেমে মিষ্টি এবং প্লেটের দিকে ইশারা করে বলল, ও বাড়ি থেকে মিষ্টি দিছে। আর তোমার জন্য মাইমুনার মা রাতের খাবার পাঠাইছে। আসো, ঘরে আসো। চলে গেলেন তিনি। তোহা সেদিকে তাকিয়ে রইল আনমনে। খানিকক্ষণ পর কিছু ভেবে উঠে বসল। ধীর পায়ে এগিয়ে গেল শাশুড়ির ঘরের দিকে। খাটের ওপর বসে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আমাকে প্লেটটা দেন মা, খিদে পেয়েছে। বড় তৃপ্তি করে খেলো তোহা। প্লেটের ভাতের পরও আরো দুবার নিয়েছে। খাওয়ার পর মলিন কণ্ঠে আবদার করে বলল, আমি একটু এখানে ঘুমাই মা। অবাক হয়ে তাকিয়ে রইলেন তোহার শাশুড়ি। তোহা তার ঘরে কেন যাচ্ছে না? কিছু কি ঘটেছে মিতুলের সাথে? ভেবেও বুঝতে পারলেন না তিনি। ছেলে আসলে জানা যাবে। বললেন, ঘুমাও। তোহা ইতিমধ্যে শুয়ে পড়েছে।
গায়ে পাতলা একটা কাঁথা দিয়ে কাত হয়ে চোখ বন্ধ করলো। রাতে ঘুমাতে গিয়ে বাঁধলো ঝামেলা। মিলন মাতব্বর গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইলেন দরজার সামনে। ভেতরে ছেলের বউ শুয়ে আছে, পাশে বসে আছে স্ত্রী আলেয়া। তিনিও দ্বিধাগ্রস্ত হয়ে তাকিয়ে রইলেন। ঘুমন্ত মেয়েটাকে ওঠাতেও বিবেকে বাজছে। একবার সাহস করে বলেই উঠলেন, আপনি না হয় আজ শিমুলের কাছে ঘুমান। সাথে সাথে চোখ দিয়ে অগ্নিবর্ষণ করলো মিলন। নিভে গেলেন আলেয়া। ধীর পায়ে বেরিয়ে এলেন ঘরের বাইরে। মিতুলের দরজার সামনে গিয়ে আস্তে ধীরে বলল, তোর সাথে কি বইয়ের ঝগড়া হয়েছে? ও আমার ঘরে ঘুমায় কেন? চমকে উঠল মিতুল। ভেবেছিল মাকে বলে সে ঘরেই ঘুমিয়েছে তোহা, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে সে কিছুই জানে না। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অগ্রসর হলো। বলল, হয়তো এমনি ঘুমিয়েছে, আমি আনছি। এই বলে মায়ের ঘরে গিয়ে কোলে তুলে নিল ঘুমন্ত তোহাকে। আলগোছে যেন ঘুম না ভাঙে সেভাবে শুয়ে দিল খাটে। এরপর নিজেও শুয়ে পড়ল লাইট নিভিয়ে। সকালে ঘুম থেকে উঠেই মুখের সামনে মিতুলকে দেখল তোহা। সাথে সাথে ভেতর থেকে ঘৃণা উগরে এলো। দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। থামলো রান্নাঘরে গিয়ে। 7টা বেজে গেছে প্রায়। আজকে শিমুল খুব তাড়াতাড়ি উঠেছে। কাউকে কিছু বলার জন্য সারা রাত ছটফট করেছে। তোহাকে একাকী রান্নাঘরে দেখেই বেরিয়ে এলো। চাপা স্বরে ডেকে বলল, ভাবি একটু ঘরে আসো তো। তোহা শিমুলের দরজায় তাকালো। এরপর ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। ঘরে ঢুকে ভাবলেশীন ভাবে খাটে বসলো। বলল, বলো, বাইরে তাকিয়ে কেউ আছে কিনা তা একবার দেখে নিল শিমুল। এরপর গম্ভীর আওয়াজে বলল, কাল মাঝরাতে তামান্নাকে তোমাদের ঘর থেকে বের হতে দেখেছি। তুমি তো ঘরেই ছিলে, এসব দেখোনি? আর এখন ওকে বাড়িতে কেন রেখেছ? সংসারটা ভাঙতে চাও? তোহা শব্দ করে হাসল। বলল, কোন সংসার? আদৌ কি কিছু আছে আমার? শিমুল অবাক হয়ে তোহাকে দেখল। মানসিক বিকারগ্রস্ত মানুষের ন্যায় তোহা আচরণ করছে। উদ্গ্রীব হয়ে বলল, কি হয়েছে ভাবি, আমায় বলো। হঠাৎই রেগে গেল তোহা। শিমুলের শার্ট খামচে ধরে বলল, কেন তুমি জানো না? আমায় জিজ্ঞেস করছো কেন? তোমার বাপ দাদা কারই বা চরিত্র ভালো ছিল? তাদেরই তো রক্ত তোমার ভাই। সে কি করে চরিত্রবান হবে? পরক্ষণে হেসে দিয়ে কান্না করে দিল। বলল, কি বার করার? প্রেগনেন্ট হওয়ার পর থেকে তো আর তোমার ভাইকে সন্তুষ্ট করতে পারিনি, তাই সে রক্ষিতা রেখেছে, পার্মানেন্ট রক্ষিতা। আমি কি করব বলতে পারো? আমার কি করা উচিত? স্তব্ধ হয়ে তাকিয়ে রইল শিমুল। কিছু বলার প্রয়াস করার পূর্বেই ক্ষুব্ধ পায়ে ভেতরে ঢুকলো মিতুল। কোনো কথা না বলেই চুলের মুঠি ধরল তোহার। সে যে 7.5 মাসের অন্তঃসত্ত্বা তা বেমালম ভুলেই বসল। টেনে হিস্ট্রে ঘরের বাইরে নিয়ে যেতে যেতে বলল, শিমুলকে তোর লাং নাকি? কিছু হইতে না হইতেই ওর সাথে ঘরে ঢুকিস কেন? কি করছিলে এতক্ষণ? কখন গেছো ওই ঘরে? রাতে? আমি ঘুমানোর পর? নষ্টা, আসলে কি তোর পেটের বাচ্চাটা আমার নাকি শিমুলের? আমাকে এতটা নৃশংসভাবে কেন ঠকাইলা? তোহা নির্লিপ্ত কণ্ঠে বলল। তাতে নেই রাগ, ক্ষোভ, অভিমান। শুধু রয়েছে জিজ্ঞাসা, জানার আকাঙ্ক্ষা। ঘাড়ের কালশিটে দাগ ব্লাউজের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। সকালে মারার দাগ পূর্বে লাল হয়ে থাকলেও সময়ের সাথে সাথে তার রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। উঠোনের পূর্ব পাশে বিশাল একটা পুকুর। স্বচ্ছ পরিষ্কার পানির ভেতরে চাষ করা হয়েছে তেলাপিয়া। খুব বেশি নয়, শুধু চাষের মাছ খাওয়ার জন্যই এমনটা করেছেন মাতব্বর। তোহা ঘাটের নিচে সিঁড়িতে মূর্তির ন্যায় বসে আছে। খাওয়া নাওয়া সবই যেন মিছে। মিতুল তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। বস্তুত মায়ের জোড়াজুড়িতে এখানে আসা। আলেয়া বেগম বাড়ির ঘটনায় বাকরুদ্ধ। বড় ছেলে বলছে তোহার সাথে শিমুলের অবৈধ সম্পর্ক, এমনকি বাচ্চা শিকার করতে অপারগ সে। আবার হাতে হাতে সকালবেলা শিমুলের ঘর থেকে টেনে বের করেছে তোহাকে। এদিকে শিমুল বলছে মিতুলের সাথে তামান্নার অবৈধ সম্পর্ক। সেই ঘটনা ঢাকতে তাকে দোষারোপ করছে। মদ্যখানে তোহা নিস্তব্ধ। মার খেয়ে অবচেতনের মতো পড়েছিল খুঁটিতে হেলান দিয়ে। শেষে রেগেমেগে বাড়ি থেকে বের হয়ে গেছে শিমুল। সেই কাল 8টার দিকে খেয়েছে মেয়েটা। 7 মাসের অন্তঃসত্ত্বা, অথচ আজ পুরোটা দিন না খেয়ে আছে। কিছু হয়ে গেলে দোষ তাদেরই হবে। এজন্যই বড় ছেলেকে পাঠিয়েছেন তোয়াকে নিয়ে আসতে।
মিতুল চোরা চোখে অন্যদিকে তাকায়, উত্তর না দিয়ে দাঁড়িয়ে থাকে ওভাবেই। তোহা শান্ত কোমল স্নিগ্ধ দৃষ্টিতে তাকালো তার দিকে, বলল, তোমার তো দোষ না, দোষ তোমার রক্তে, বংশে। আমি মেনে নিছি, কিন্তু এই তোমার সস্তা নিকৃষ্ট চরিত্রটা আমার সামনে বের করার কি খুব দরকার ছিল? আমাকে আগেই ডিভোর্স দিয়ে দিতা, তারপর যা খুশি করতা, যা কিছু আমি সহ্য করে নিতাম। তোহার প্রশ্নের কোনো উত্তর দিল না মিতুল, বরং ধমক মেরে বলল, তোর এইসব ঢঙের কথা আমার শুনতে ইচ্ছে করে না। খিদা লাগলে খেতে আসিস। তোহা মলিন হাসল, সেই হাসিতে বিভ্রান্ত হয়ে গেল মিতুল, কিন্তু চোখে চোখ রাখার সাহস হলো না। তোহা পূর্বের মতো নির্বিকার হয়ে বলল, তুমি নিজেও জানো শিমুলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তারপরেও আমার চরিত্রে দাগ লাগালে কেন? আর আমাকেও না হয় বাদ দিলাম, কিন্তু তোমার ভাই, আমার তো কলঙ্কের অভাব নেই, কিন্তু সে তো অবিবাহিত। এভাবে প্রতিবেশীদের ঘটা করে না জানালেও পারতে। সেই তোমার ভাইয়ের বদনামি হলো, ভাবির সাথে প্রেম। মিতুল আর এক সেকেন্ডও দাঁড়ালো না, বড় বড় পা ফেলে চলে গেল বাড়ির ভেতরে। এখানে থাকলে তার মাথা খারাপ করে ফেলবে তোহা, শেষে উত্তেজিত হয়ে আবারও গায়ে হাত তুলে ফেলবে। এমনিতেও সকালে মারার পরে মিতুল নিজেও ভয় ছিল, না জানি মরে টরে যায়, শেষে সে কেস মামলায় পড়বে। মিতুল চলে যাওয়ার প্রায় আধ ঘন্টা পরে তামান্না এলো পুকুর পাড়ে। তোহা পূর্বের মতোই নির্বিকার চিত্তে বসে আছে নিস্তব্ধ নিশ্চল বাড়ির ধারার দিকে চেয়ে। সন্ধ্যা নেমে গেছে, চারিদিকে এখন ঘুটঘুটে অন্ধকার। পুকুরের অপর পাশে বড় বড় আম গাছ, সেই গাছের অনির্দিষ্ট শাখা প্রশাখা থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। এবারের কুকুরটা 4 দিন ধরে সন্ধ্যা হলেই কাঁদে, সে কি ভয়ঙ্কর কান্নার সুর। তোহার আত্মা কেঁপে উঠত, কিন্তু আজ আর তা করে না। এতদিন এই ডাকের কারণ না বুঝলেও এখন সবটা পরিষ্কার। গুরুজনরা বলে কুকুরের কান্না বিরাট বিপদ বয়ে আনে। এনেছি তো। তোহার সাজানো সংসারটা আজ শেষ, মাত্র 10 মাসের সংসার, বছরও হয়নি এখনো। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঠিক 2.5 মাসের সময় সে গর্ভবতী হয়। এরপর এ বাড়িতে আসলো, ছোট ছোট হাতে সংসারটা গুছিয়ে নিল। ঠিক 6 মাসের সময় জানতে পারলো সে 3.5 মাসের অন্তঃসত্ত্বা। দেখতে দেখতে গর্ভের বয়স আজ 7.5 মাস, কিন্তু তার সংসারের সময় ফুরিয়ে গেল। প্যাটেরটাকে মারবি নাকি? খাচ্ছিস না কেন? তোহা চমকে উঠে পেছনে তাকায়। তামান্নার অবয়ব চোখে পড়তেই ঘৃণায় সারা শরীর কেঁপে ওঠে। রাগ বাড়তে থাকে তরতর করে, কিন্তু সে কিছুই করবে না। নিজেকে অতি কষ্টে সংযত করে বসে রইল। তামান্না পুনরায় বলে ওঠে, রাগ হচ্ছে? আমারও হয়, প্রচুর। তুই তোর জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য আমার জীবনটা এলোমেলো করে দিয়েছিলি। লাং নেয়া পালাইছিস তুই, আর লেখাপড়া বন্ধ হয়েছে আমার। আসামির মতো এক প্রকার ঘরের মধ্যে বন্দি হয়েছিলাম। একবারও খোঁজ নিছিস? তুই তো ঠিকই স্বামী নেয়া মস্তিতে ছিলি। আমার ফোনটা পর্যন্ত নিয়ে গেছিল আব্বু। সাদমান ভাইয়ের সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারি নাই। একসময় শুনলাম সে দিশার সাথে সম্পর্কে জড়াইছে। আমার তখন কষ্ট হয় নাই? সব তোর জন্য হইছে, যার জন্য আমার জীবনটা শেষ। তারে কিভাবে সুখে শান্তিতে সংসার করতে দিই? আর তাছাড়াও মিতুল ভাই আমার অনেক পছন্দ করে, করবে নাই বা কেন? তোর মতো তো আর আমার গায়ের রং চাপা না। তোহা শব্দ করে হেসে উঠল, তাচ্ছিল্য করে বলল, তোর আমার স্বামীর সাথে সংসার করার অনেক স্বাদ, তাই না? তো ঠিক আছে, এই স্বাদ আমি পূরণ করব। বড় বোন হয়ে যেখানে সেখানে ছেলেদের সাথে তো আর বেশ্যাগিরি করতে দিতে পারি না। তামান্না চোখ মুখ শক্ত করে তাকালো। তোহা হাসছে। কিভাবে? তাকে তো কাঁদাতে চাইছে, কিন্তু তাও পারছে না। বিরক্ত হয়ে কোনো কথা না বলে বাড়ির দিকে চলে গেল। তামান্নাকেও পাঠিয়েছিলেন আলেয়া, নিজের ভালো মানুষিটা সকলের সামনে দেখানোর কারণে। তোহাকে সাধতে গেছিল সে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসলো। এরপর আরো ঘন্টাখানেক পর তোহার শাশুড়ি আলেয়া বেগম গেলেন। অতি আশ্চর্যের ব্যাপার, তিনি যেতেই উঠে এলেন তোহা। শাশুড়ির ঘরে বসে পেট ভরে ভাত খেল। এরপর শক্ত কণ্ঠে বলল, আমি আজকের রাতটা আপনার কাছেই ঘুমাবো। আব্বাকে বলবেন বারান্দায় শুতে। এরপর 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ল সে। আলেয়ার রীতিনীতি বোঝা গেল না। সে আদৌ রেগে আছে নাকি কষ্ট পাচ্ছে, এসবও প্রকাশ করছেন না।
শুধু অপেক্ষায় আছেন তোহার মা বাবার জন্য। তাদেরকে খবর দেওয়া হয়েছে, কাল আসবেন বলেছেন। এদিকে আশেপাশে 2-4 জন প্রতিবেশী সকালে চেঁচামেচির কারণে এসেছিলেন উঠোনে। পুরো ঘটনা জানেন তারা, কিন্তু এখন আর সেই 2-4 জন পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি, পুরো এলাকা ছাপিয়েছে। বাজারে হাটে বসে সবাই মজা উড়াচ্ছেন এই বলে যে মাতব্বরের ছেলে বইয়ের চরিত্র বলে কথা। শালি দুলাভাই দেবর ভাবির মধ্যে অবৈধ সম্পর্ক থাকাটা অস্বাভাবিক না। এদিকে সামনাসামনি এসে সম্মানের সাথে বলছেন এগুলো মেনে নেওয়া যায় না, এর বিচার করতেই হবে। আপনার বাড়িতে ঘটেছে বলে সব ধামাচাপা দেওয়া যাবে না। শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল তোহার বাবা মা এলে এবারের উঠোনে 4-5 জন গণ্যমান্য মানুষের সামনে সালিশ বসবে। সকালে ঠিক 9টায় ঘুম ভাঙল তোহার। আঘাতের যন্ত্রণায় গায়ে জ্বর উঠেছে প্রবলভাবে, সারা মুখ লাল হয়ে গেছে তার প্রভাবে। মাঝরাতে ছেলে বইয়ের গায়ের কাঁপুনিতে ভয় পেয়ে গেছিলেন আলেয়া। কয়েকবার জলপট্টি দিয়ে গায়ে মোটা কাঁথা দিয়ে তারপর একটু ঘুমিয়েছেন। বাড়িতে এ যাবৎ কয়েকবার লোক এসেছেন। সালিশের সময় ছিল সকাল 8টা, কিন্তু তোহার ঘুমের কারণে তারা বিরক্ত হয়েছেন। সময় পরিবর্তন করে শেষে 10টায় দেওয়া হয়েছে। শরীরটা জ্বরে কাঁপছে, সারা গা বিষ হয়ে আছে যন্ত্রণায়। পেটের মধ্যটা যেন পাথর হয়ে গেছে। কাল লাথি মেরেছিল মিতুল। চোখ খুলে মাকে সামনে দেখে থমকে গেল তোহা। কবিতা বেগম স্তব্ধ চোখে তাকিয়ে আছেন মেয়ের দিকে। সে দৃষ্টিতে রাগ, ঘৃণা, মায়া, মমতা, অভিমান, সকল কিছুর মিশ্রিত রূপ। এসেছেন সেই 7টার সময়, তোহার বাবা আসেননি। রাগে দুঃখে নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন। এত লজ্জা কি করে সইবেন তিনি? কিভাবে একজন শিক্ষক হয়ে মাথা নিচু করে এলাকার সবার সামনে দাঁড়াবেন? লোকে তো থুতু দেবে, কিন্তু কবিতা তা পারেনি। নারীর টানে মেয়েদের রক্ষায় ঠিকই ছুটে এসেছেন। তিনি তোহাকে কিচ্ছু বললেন না। যা শোনার বা বলার তা তামান্নাই জানিয়েছে সকালে। তোহা নিজেও চুপ রইল। কি বলবে সে মায়ের কাছে? এই যে তার বোনই সংসার ভেঙেছে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে নিস্তব্ধ মূর্তির ন্যায় বসে রইলেন ঘরের কোণে। বেলা প্রায় 10টা। উঠোনের এক কোণে রাখা হয়েছে 8টা চেয়ার। আম গাছের ছায়ায় রাখা সে চেয়ারগুলোতে বসে আছে এলাকার চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর, একজন শিক্ষক, একজন ইমাম ও কাজী। সাথে মিতুল নিজেও দাম্ভিকতার সাথে পায়ের ওপর পা তুলে বসে আছে। পাশের চেয়ারটা খালি, এটা রাখা হয়েছিল তোহার বাবার জন্য। উঠোনের এক পাশে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে তোহা, পাশে শিমুল ও তার শাশুড়ি। তার বিপরীত পার্শ্বে আছে তামান্না এবং কবিতা বেগম। দূরে দোরগোড়ায় বসে আছেন প্রতিবেশী 2 মহিলা। আজকে সালিশি করবেন এই ইউনিয়নের চেয়ারম্যান। তিনি সর্বপ্রথম আলেয়া বেগমকে প্রশ্ন ছুড়লেন। বললেন, কি গো মাতারি, ঘরের মধ্যে তো সবসময় তুমি থাকো, তুমি প্রথম ঘটনাটা বলো। কার দোষ, কার গুণ, সেগুলোও বলো। আলেয়া বড় ছেলের দিকে চাইলেন। শান্ত গলায় উত্তর দিয়ে বললেন, আমার পোলা শহর থেকে আসার পরপরই এই মেয়ের জন্য পাগল হয়। ওর পাগলামিতে সম্বন্ধ নিয়ে গেলেও তা মাস্টার সাহেব মানে নেই। পরে মেয়ে নিয়ে পলাইছে, এরপর বউ নিয়ে বাড়ি আসলো। প্রথম প্রথম বউরে মানতে পারি নাই মন থেকে, কিন্তু পরে ছেলে বউয়ের মায়া মহব্বত দেখা মন গড়ল। সংসারের প্রতি তোহার টান, তোহার প্রতি মিতুলের টান, এসবের কথা ভাবলে এখনকার ঘটনাগুলো সব দুঃস্বপ্ন মনে হয়। আমার সামনে সন্দেহজনক কিছুই ঘটে নাই, তবে কিছু তো একটা হইছেই। শয়তানের ফেরে পইরা কেউ তো কিছু করছে। কোন অলক্ষীর নজর লাগলো আমার সংসারে আল্লাহই জানে। অলক্ষী বলার সঙ্গে সঙ্গে তামান্না আলেয়ার দিকে চাইলেন। মুহূর্তে চোখাচোখি হলো দুজনের। দ্রুত চোখ সরিয়ে নিয়ে ভরকে গেল তামান্না। কিছুটা বিভ্রান্ত হয়ে তাকালো মিতুলের দিকে। তার মা কি তামান্নাকে সন্দেহ করে নাকি? এমন হলে বিয়ের পর সংসার করবে কিভাবে? আলেয়ার উত্তর শুনে চেয়ারম্যান অসন্তুষ্ট হলেন। বললেন, ধুরো, ঘরের মধ্যে সারাক্ষণ থাকো, অথচ দেবরের সাথে ভাবির অবৈধ সম্পর্ক হয়, শালির সাথে দুলাভাইয়ের অবৈধ সম্পর্ক হয়, এইসব ব্যাপারে কিছুই জানো না? পাগল পাইছো আমাগো? কিছু বললেন না আলেয়া, চুপ করে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। চেয়ারম্যানের ব্যবহার ভালো লাগছে না। কিভাবে এই ব্যবহার করতে পারেন তার সাথে?
তাও স্বামী নিশ্চুপ। এই পর্যায়ে মাথা নিচু করে কাঁপতে থাকা দুর্বল শরীরটার দিকে চাইলেন চেয়ারম্যান। জিজ্ঞেস করলেন, তোমার কি গায়ে জ্বর? তোহা মাথা নাড়ালো। চেয়ারম্যান তাকে চেয়ার দিতে বললেন। তোহা বসলো তাতে। স্বামী কি মারছে? তোহা আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মিতুলের দিকে তাকালো চেয়ারম্যান। মুহূর্তে হুঙ্কার ছেড়ে মিতুল বলল, মাথা ঠিক রাখতে পারি নাই কাকা। আপনি আমার জায়গা হইলে কি করতেন? পরিবারের অমতে পালিয়ে বিয়ে করছি। বাবা মাকে পুরো এলাকার সামনে অপদস্থ করেছে। তার সাজা এখন ভোগ করছে। মানুষটার বংশ পরিচয় দেখিনি, সেসব গোনাও ধরিনি। শুধু সবাইকে বোঝাতে চেয়েছি, বাপ দাদা চরিত্রহীন হলেই ছেলে চরিত্রহীন হয় না। এসব কুসংস্কার কুরীতি। আমার গর্ভবতী হওয়ার খবর শুনে পরিবারের মায়া হয়েছিল। নিজেরা না আসলেও দেখাশোনার জন্য ছোট বোনকে পাঠিয়েছিল। বেশ কয়েকদিন ধরে আমার স্বামীর সাথে বোনের আপত্তিকর ঘেঁষাঘেঁষিতে সন্দেহ হয়েছিল। ভেবেছিলাম এটা হয়তো শুধুমাত্র আমার বোনের দিক থেকে, স্বামী ঠিক আছে। কিন্তু না, ওই দিন বাড়ি খালি পেয়ে তারা আমার সে ধারণাটাই বদলে দেয়। এসে দেখি আমার ঘরে বিছানায় বস্ত্রহীন অশ্লীলভাবে শুয়ে আছে। আমাকে দেখে তারা ভয় পায়, ক্ষমা চায়, শেষে শাসায়। বিষয়গুলো আমার দেবরের চোখেও পড়ে। ভেবেছিল আমি জানি না, তাই ওই দিন সকালে ডেকে বলছিল এসব। কিন্তু নিজের কুকীর্তি ঢাকতে আমার স্বামী জোরপূর্বক আমাকে চরিত্রহীন বানায়, অমানবিক নির্যাতন করে। এক নাগারে পাথরের মূর্তির ন্যায় কথাগুলো বলে গেল তোহা। চোখে তার বিন্দুমাত্র জলও নেই। দেখে শুকিয়ে যাওয়া কোনো সাগর মনে হবে। সারা শরীরে মারের তোরে অসম্ভব জ্বর উঠেছে। শরীরটা এখনো কাঁপছে। কোনো মতে নিজেকে চেয়ারের সাথে হেলান দিয়ে তাকিয়ে রইল মাটির দিকে। কবিতা রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। ক্ষুব্ধ পায়ে এগিয়ে এসে ঠাস করে থাপ্পড় মারে গালে। বলে, বড় বোন হয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ছোট বোনের গায়ে অপবাদ দিতে লজ্জা করে না? তোর ভালোর জন্য, তোরে দেখাশোনা করার জন্য মেয়েটাকে আমি পাঠাইছি। এটাই কি ভুল আমার? নিজের জীবন তো নষ্ট করছই, এবার বোনটাকেও শেষ করবি? তোর তো তাও একটা সংসার আছে। এখানে টাকার জন্য পেটে একটা বাচ্চা আছে। তামান্নার কি আছে? এগুলো শোনার পর ওরে কেউ বিয়ে করবে? কিভাবে এগুলা বললি? আমি আমার মেয়েরে চিনি না? তোহা ছলছল চোখে মায়ের দিকে তাকালো। অবাক দৃষ্টিতে তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কবিতা গলল না। প্রথমে চোখ রাঙালো, পরক্ষণে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে চাপা কণ্ঠে অনুরোধের সুরে বলল, ওর জীবনটা নষ্ট করিস না। ওরে আমার সাথে আজকে নিয়ে যাব, তুই একটু সহ্য কর। সংসারটা শেষ করিস না, বাচ্চাটার কি হবে? এই শব্দগুলো কারো কর্ণপাত হলো না। সবাই তাকিয়ে আছে তামান্নার দিকে। সে কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। খানিকক্ষণ পর বিরতি নিয়ে পূর্ণ দোষারোপ করলো তোহাকে। বলল, আপু এগুলা সব মিথ্যা কথা বলছে, শুধুমাত্র নিজের গা বাঁচানোর জন্য। শিমুল ভাইয়ের সাথে ওর সম্পর্ক আছে, আমি জানি, কিন্তু কাউকে তো বলি নেই। এমনকি মিতুল ভাইয়ের সাথে বিয়ের আগেও আরো 2-3টা ছেলের সাথে সম্পর্ক ছিল। আগাগোড়ায় ওর চরিত্র খারাপ। কই, আমি তো কোনো ছেলের হাত ধরে পালায় যাই নাই। এমনকি এলাকায় আমার নামে কেউ বাজে একটা কথাও বলতে পারবে না। শুধুমাত্র তুই আর শিমুল ভাই নিজেদের বাঁচানোর জন্য এগুলা বানায় বলতেছিস। বাড়িতে তো আরো মানুষ থাকে, তারা কখনো দেখছে? স্তব্ধ চোখে তাকিয়ে রইল তোহা। কথা বলতে রীতিমতো কষ্ট হচ্ছে। কান্নারা দলা পাকিয়ে কণ্ঠনালী ঝাপটে ধরেছে। কবিতা বেগম আবারও এগিয়ে গেলেন ছোট মেয়ের দিকে। পুনরায় শাসন স্বরূপ চর মারলেন তামান্নাকেও। চাপা কণ্ঠে শাসন স্বরূপ বললেন, চুপ কর, একটা বাজে কথাও বলবি না। তোদের আব্বা আসলে 2টাকে জবাই করে তারপর বাড়ি যাইতেন। আমি তোদের চিনি না কাউরে। আর একটা কথাও বলবি না। আমি কিন্তু একদম গলায় দড়ি দেব। তোহার আরো 2টো সম্পর্ক ছিল। কথাটা যতবার কানে বাজছে ততবারই রাগে সারা শরীর কাঁপছে মিতুলের। ইচ্ছে করছে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু তা সম্ভব নয়। সালিশ চলছে, সবকিছু নিজের মতো করে সামলে তারপর যা করার করবে। শাশুড়ির দিকে তাকিয়ে বর্জ্য কণ্ঠে চেঁচিয়ে উঠল। বলল, তামান্নাকে আর কত থামাবেন? আপনার মেয়ের চরিত্র তো ধীরে ধীরে সামনে আসবে। আর কত চাপাবেন? আরেকজনের বাচ্চা আমার নামে বড় করতে চেয়েছে।
ওকে আমি আর 1 মিনিটও ঘরে রাখবো না। নিজের নষ্টামি ঢাকার জন্য আমার নামে বদনাম রটাইছে। কোনো প্রমাণ আছে এসবের? কিন্তু আমার আছে। আমি ওরে শিমুলের ঘরে হাতে নাতে ধরছি। সারা রাত ওই ঘরেই ছিল। আমি ঘুমানোর পর যেত, আবার ঘুম ভাঙার আগে আগে চলে আসতো। কিন্তু ভাগ্য ভালো, ওই দিন ধরে ফেলছি। থেমে শ্বাস নিয়ে বলে, ঠিক আছে, আমি মানছি, আমার সাথে তামান্নার সম্পর্ক আছে। তো এই বিষয়টা ওর বাপ মা কাউকে জানাইছে? আমার বাপ মাকে জানাইছে? আশেপাশের কাউকে জানাইছে? না, জানাবে কিভাবে? এমন তো কিছু ঘটেই নাই। এটা তো ওরা হাতে নাতে ধরার পর শিমুল আর ও এসব বানাইছে, যাতে সবাই আমারে দোষী ভাবে। উপস্থিত সকলে একে অপরের দিকে চাওয়াচাই করলো। মিতুলের কথা একটাও অযৌক্তিক নয়। তোহা নিস্তব্ধ হয়ে চেয়ে রইল। মানুষ ঠিকই বলে, যারা অপরাধ করে বেড়ায় তারা সেখান থেকে বের হওয়ার কৌশল জেনে তবেই অপরাধ করে। দোষ না করে চরিত্র নিয়ে এত প্রশ্ন সহ্য হচ্ছে না। আসলেই কি সে ভুল করেছে? কিন্তু কি করা উচিত ছিল? তার ওই স্বামী তার অনুপস্থিতিতে তার নিজের বোনের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছে, এটা জনে জনে বলে বেড়াবে? কিভাবে? এটা তো একজন স্ত্রীর কাছে সব থেকে লজ্জার। জ্বর ক্রমশ বাড়ছে। তোহা অসহায় চিত্তে তাকালো শিমুলের দিকে। তাকে কেউ কিছু জিজ্ঞেস করছে না। সে মাথা নত করে দাঁড়িয়ে আছে অবহেলায়। চাপা আর্তনাদে শিমুলকে উদ্দেশ্য করে বলল, শিমুল ভাই, কিছু তো অন্তত বলো। শিমুল করুণ দৃষ্টিতে তাকালো তোহার দিকে। জ্বরে ফর্সা মুখটা লাল হয়ে গেছে। চেয়ারম্যান বাকিদের সাথে আলাপে ব্যস্ত। আলাপ শেষ করে বললেন, এর আর কি সালিশি করব? মেয়ের যে চরিত্র খারাপ তা তার মা বোন স্বামী সবার কথাতেই বোঝা যায়। প্রায় 8 মাসের গর্ভবতী। বাচ্চা স্বামীরও হইতে পারে, আবার দেওরেরও হইতে পারে। এ ব্যাপারে আমরা তো আর নিশ্চিত হইতে পারি না। এসব ডাক্তারি কাজ, বাচ্চা হওয়ার পর বুঝতে পারবো। ইমাম সাহেব, কিছু বলেন। ইমাম নড়ে চড়ে বসলেন। শান্ত গলায় বললেন, গর্ভবতী অবস্থায় তালাক হয় না। যা সিদ্ধান্ত নেওয়ার তা বাচ্চা হওয়ার পর নেওয়া যাবে। তড়িৎ গতিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল মিতুল। গলা ছেড়ে বলল, এই নষ্টা বেটিরা আমি 1 মিনিটও ঘরে রাখবো না। ইমাম সাহেব বললেন, তুমি না রাখলেও তালাক দিতে পারবা না। এই কয়দিন না হয় বাপের বাড়িতে থাকুক। কবিতা অস্বীকার করে উঠল। বলল, ও যেদিন ঘর ছেড়ে পালাইছে সেদিনই ওর বাপ ত্যায্য করছে। তোহাকে ঘরে তুলবে না ওর বাবা। আর কেনই বা যাবে আমার মেয়ে? এখনো কি প্রমাণ হয়েছে এই বাচ্চা জামাইয়ের না? ভুল তো মানুষ করেই, ওরে ক্ষমা করা যায় না? তোহার মাথা ঘুরছে। চোখ বন্ধ করে মাথা হেলিয়ে বসে রইল। বন্ধ চোখের পাপড়ি থেকে গড়িয়ে পড়ছে গরম জল। কি ভাগ্য তার! বাবা মা, স্বামীর শখের হলো এখন সবাই আস্থা করে নিক্ষেপ করে চলে যাচ্ছে। এতটা অসম্মান, অপমান সহ্য করতে পারল না শিমুল। এতক্ষণের রাগ ক্ষোভ সমস্তটা উগরে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, বেশ, বাচ্চাও আমার, তোহাও আমার। যেহেতু সবই আমার, তাই ও থাকবেও আমার কাছে। ও দায়িত্ব নিতে হবে না কাউকে, আমি নেব। বিয়ে করব, আমার কাছেই থাকবে আজীবন। কথাগুলো পাহাড় সমান ভারী। তোহা নিতে পারল না এই বিষাক্ত বচনগুলো। ঢলে পড়ে গেল চেয়ার ছেড়ে নিচে। অবশেষে স্বীকার করলো তো? আপনাদের বিশ্বাস হলো তো আমার কথা? মিতুলের চিৎকারে ধ্যান ফিরল সকলের। আহাম্মক হয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে। ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়া তোহাকে কোলে নিয়ে ঘরের মধ্যে চলে গেছে শিমুল। সেসব সহ্য হলো না মিতুলের। গা কামড়ে বসে রইল এখানেই। এখন কিছু বললেই আবারও ঝামেলা ঘাড়ের ওপর পড়বে। যা হচ্ছে হোক, পরে দেখা যাবে সেসব। কবিতা হন্তদন্ত হয়ে ছোট মেয়ের হাত ধরল। সালিশের লোকেরা ছিছি করতে করতে বেরিয়ে গেছে উঠোন ছেড়ে। তোহা থাক এখানে। নিজের ভাগ্যের দুর্ভোগ সে নিজেই ডেকে এনেছে। এখানে থেকে আর অপমানিত হতে চায় না সে। তামান্নার হাত ধরে এপাশে এনে বলল, তোর জামা কাপড় গোছা। 10 মিনিটের মধ্যে আমার সাথে যাবি। চমকে উঠল তামান্না। মায়ের হাত ঝাড়া মেরে বলল, কোথায় যাব? আমি কোথাও যাব না, এখানেই থাকবো। অবাক হয়ে গেলেন কবিতা। সন্দেহের জের ধরে বললেন, তোর লজ্জা শরম নাই? এত কিছুর পরে এখানে কেন থাকবি? তামান্না গম্ভীর হয়ে উঠল। এতক্ষণে নিজস্বতা প্রকাশ করে বলল,
কোথায় যাব আমি? তোমার মেয়ে ভালোই দুর্নাম ছড়াইছে আমার নামে। এবার কেউ কি বিয়ে করবে আমায়? আমি এখানেই থাকবো। দুলাভাই বলছে আমাকে বিয়ে করবে। স্তব্ধ হয়ে গেলেন কবিতা। কিছু বুঝতে আর বাকি রইল না। অস্ফুট স্বরে বিশ্রীভাবে বললেন, দুইটা বেশ্যা জন্ম দিলাম আমি। তোর বাপই তো ঠিক করছে না এসে। আমি কেন এলাম? সবাই যে এখনো জুতা ছুঁড়ে মারে নাই আমার কপালে, এই তো অনেক। আমাদের মধ্যে কি কখনো বাজে, অশ্লীল, আপত্তিকর কোনো সম্পর্ক ছিল? তোহার শীতল কণ্ঠের প্রশ্নে চমকে উঠল শিমুল। খাটের পাশে বসেছিল এতক্ষণ। জ্ঞানহীন তোহাকে সুস্থ করার প্রয়াসে জলপট্টি এনেছিল। তার শরীরে অস্বাভাবিক মাত্রায় জ্বর। এ অবস্থায় এতটা জ্বর হলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আকস্মিক এই প্রশ্নে সে ভীত হয়। তোহার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে শুধায়, এসব কি বলছো তুমি? আমার গর্ভের বাচ্চা যদি তোমার নাই হয়, তাহলে স্বীকার করেছো কেন? তুমি দেখেছিলে না ওরা কিভাবে অপমান করছিল? বারবার দোষ দিচ্ছিল তোমায় আমায়। তোহা মলিন হাসল। শিমুল তাকে এনে নিজের বিছানায় শুয়েছে। এটা দেখতে ঘৃণা আরো বাড়ল। কম্পনরত শরীর নিয়ে এলোমেলো ভঙ্গিতে পা ফেলল মাটিতে। তাচ্ছিল্য করে বলল, শুধু দোষই দিচ্ছিল, কিন্তু তুমি তো পুরোটা স্বীকারই করে নিলে। আমায় অপমান করলে, আমাকে চরিত্রহীন প্রমাণ করলে পুরো গ্রামের মানুষের সামনে। আদৌ কি তুমি এটাই চেয়েছিলে? যাতে সকলের অপমানে আমি কোণঠাসা হয়ে তোমার কাছে ফিরি? শিমুল অবাক নয়নে তোহাকে দেখল। বলল, আমি তোমার ক্ষতি চাইব? তোহা হাসল, সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো শিমুলের উপর। বলল, চাইতেও পারো। আজকাল পুরাতন প্রেম হয়তো জেগে উঠেছে, তাই আমার দুর্ভোগের সময় আমাকে শেষ করে দিলে। কি ভেবেছ এই বদনাম রটিয়ে আমাকে তুমি পাবে? জীবনেও না। আসলে আমি বোকা। এত এত নিকৃষ্ট মানুষকে আপন করেছি যে জীবনে আর কোনো ভুল করা বাদ নেই। শিমুলের চোখ জ্বলছে, খুব বাড়ছে। পুরনো স্মৃতিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। নিজেকে এতটা তুচ্ছ মনে হয়নি কখনো। আসলেই কি সে এতটা তুচ্ছ তাচ্ছিল্যতার যোগ্য? পুরনো প্রেম, যেটা কখনো ভুলিনি, সেটা নতুন করে জেগে ওঠার কি আছে? আমাকে তোমার স্বার্থপর মনে হয়, কিন্তু একবার বলো তো, কোন স্বার্থটা আমি পেয়েছি? তুমি কি হয়েছ আমার? বছরের পর বছর পাগলের মতো তোমার পিছু ঘুরলাম, অথচ শেষে গিয়ে প্রেমে পড়লে আমার বড় ভাইয়ের। তাকে বিয়ে করে আমার কাছে এসে থাকছো, কিন্তু কখনো এসব নিয়ে কিছু বলেছি আমি? সবার সামনে স্বাভাবিক থেকেছি, যন্ত্রণায় একা একা ছটফট করেছি। থেমে শান্ত কণ্ঠে বলল, আমি চাইলেই ভাইয়ার কাছে তোমায় নিয়ে অনেক কিছু বলতে পারতাম। আমার সাথে তোমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, আমরা প্রেম করতাম। এসব মিথ্যে বলে নিমিষে ভাইয়ার মন বিষিয়ে তুলতে পারতাম, তোমাকে নিজের করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমি স্বার্থপর না। কিন্তু এখন বলেছি, সকলের সামনে মিথ্যে বলেছি, কারণ আমি ছাড়া তোমার গতি নেই, বাঁচতে পারবে না। অন্তত তোমার এই চরিত্রহীন স্বামীর তুলনায় আমি যোগ্য, তাই তুমি আমার কাছেই থাকবে, এটাই ফাইনাল। না হলে? তোয়া শান্ত দৃষ্টিতে তাকালো, বলল, না হলে কি? তোমাকে পাওয়ার জন্য যদি আকাশ সম মিথ্যে বলতে হয়, তাও আমি বলবো, কিন্তু এবারে আর তোমায় হাতছাড়া করছি না। কতটা সাবলীল স্বীকারোক্তি! তোহা অবাক হলো, বলল, চরিত্রহীন স্বামীর থেকে বাঁচাতে তুমি আমাকেই চরিত্রহীন তকমা লাগিয়ে দিলে। শিমুল উত্তর দিল না। বড় বড় পা ফেলে মাথা নিচু করে বেরিয়ে গেল ঘর থেকে। তোহা ফোলা পেটের উপর হাত বুলিয়ে চেয়ে রইল সেদিকে। ভেতর থেকে হুটস করে নড়ে উঠল। পেটের এক পাশটা সামান্য উঁচু হয়ে আবার দেবে গেল। আহা, কি আনন্দের মুহূর্ত! তার সন্তান নড়ছে, হয়তো এমন করুণ সময়ে নিজের অস্তিত্ব জানান দিয়ে বলছে, মা, আমি আছি তো, তুমি ভেঙে পড়ো না। কিন্তু তোহা তো ভেঙে গুড়িয়ে গেছে। এতটা অপমান, অসম্মান, অবহেলা কি করে সইবে? বাঁচতে পারবে না আর। এভাবে বেঁচে থাকা যায় না। সকলের ঘৃণা, তাচ্ছিল্য নিয়ে বেঁচে থাকবে কি করে? কিছু একটা ভেবে পেটের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল সে। খানিকক্ষণ কেঁদে ধীরে ধীরে উঠে বসল। চোখের পানি মুছে ধীর গতিতে হেঁটে গেল নিজের ঘরে। হ্যাঁ, তার ঘর।
তার স্বামীর ঘর। দরজা চাপানো দেখে তোহার বুকটা ধক করে উঠল। এখন যাওয়া কি ঠিক হবে? যদি ভেতরে তামান্নার মিতুল থাকে তাহলে তা সহ্য করবে কিভাবে? না, এই যন্ত্রণা দ্বিতীয়বার সহ্য করতে পারবে না তোহা। দাঁড়িয়ে রইল ওখানে, কিছুক্ষণ ভেবে আলতো হাতে ঠেলে খুলে ফেলল দরজা। শব্দ পেয়ে শোয়া থেকে উঠে বসলো মিতুল। তোহাকে দেখে কোনো প্রকার শব্দ করল না, চুপচাপ শুয়ে পড়ল। মাথা যন্ত্রণা হচ্ছে ভীষণ, ঘটনাগুলো কুরে কুরে খাচ্ছে। সালিশের পর থেকে কেন যেন কিছুই ভালো লাগছে না। যা হচ্ছে সব ভুল হচ্ছে। এসব অদ্ভুত অনুভূতি শরীরটাকে ঘন্টার মধ্যে নিস্তেজ করে দিয়েছে। মিতুল খালি গায়ে শুয়ে আছে বিছানায়। ঘরে কোনো আলো নেই, শুধুমাত্র একটা জানালা খোলা, সেখান থেকে চিরচির করে আলো ঢুকছে। তোহা এগিয়ে গেল বিছানার দিকে। থমথমে মূর্তির ন্যায় মুখখানি তার, তাতে নেই কোনো ভালো লাগা বা খারাপ লাগার ছোঁয়া, যেন কোনো অনুভূতিই নেই। নীরব নিস্তেজ ভঙ্গিতে খাটে বসল। মিতুলের পাশে শুয়ে কাত হয়ে তার দিকে ফিরল। পূর্বের ন্যায় পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরল। থমকে গেল মিতুল, কেঁপে উঠল তার হৃৎপিণ্ড। শক্ত হয়ে শুয়ে রইল অন্যদিকে ফিরে। একটা সুন্দর সংসারের স্বাদ যার থাকে, তার কপালে সংসার জোটে না, এই কথার প্রেক্ষিতে মিতুল নীরব রইল। তার নীরবতা পেয়ে তোহা বলে উঠল, আমার কথা ভেবে তোমার হাসি পায় না? কতটা বোকা আমি! নিজের বোন ঠকালো, যার হাতে মরার ভয় না করে পালিয়েছি সেই স্বামী ঠকালো। যাকে বড় ভাইয়ের মতো মনে করতাম সেই দেবরও ঠকালো। যাকে আমি স্বচ্ছ হৃদয়ে ভাই ভাবতাম, তার মনে আমার জন্য লালসা ছিল। কতটা বিশ্রী ব্যাপার! গ্রামের মহিলারা না জানি কবে আমার চুলের মুঠি ধরে টেনে বাইরে বের করে, মুখের ওপর থুতু মারে। চোখ বন্ধ করে নিল মিতুল। ঘুরে তাকালো তোহার দিকে, জড়িয়ে ধরল দুহাতে। সান্নিধ্যে স্বামীর বুকে মাথা রাখলো তোহা। হু হু করে কেঁদে উঠল। বলল, তুমি কি আমায় কখনোই ভালোবাসোনি? কিভাবে পারলে এত লোকের সামনে চরিত্রহীন বলতে? নিজের সন্তানকে পর্যন্ত অস্বীকার করেছ, কি করে? মিতুল আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তোহাকে। গমগমে স্বরে বলল, ঘটনা এত দূরে তো তুমিই ঘটিয়েছ। বলেছিলাম ভুল করেছি, ক্ষমাও চেয়েছি, একটু সহ্য করে নিলে কি এমন হতো? তোহা মলিন হাসল, বলল, হ্যাঁ, আমারই তো ভুল। স্ত্রীকে জড়িয়ে শুয়ে থাকতে থাকতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল মিতুল। কিন্তু তোহা ঘুমায়নি। সে তাকিয়ে আছে স্বামীর মুখপানে। সারাদিন না খেয়ে আছে বাড়ির সবাই। আকস্মিক এমন ঝড়ে এলোমেলো হয়ে গেছে বাড়ির নিয়ম। স্তব্ধ হয়ে গেছে আলেয়া, হয়তো রান্নাও বসায়নি এখনো। দুপুর গড়িয়ে বিকেলে পড়েছে। তোহা ধীর পায়ে মিতুলকে রেখে বেরিয়ে এলো বাইরে। রান্নাঘরে পিঁড়িতে বসে আলু কাটছে আলেয়া, চোখে তার অশ্রু। সব সময় কঠোর চিত্তে থাকা শাশুড়ি আজ তার জন্যই কাঁদছেন। ছেলে বউয়ের মধ্যে কার পক্ষ নিবেন এই ভেবে ক্লান্ত প্রায়। তোহা রান্নাঘরে ঢুকলো। আলেয়া তাকালে সে হেসে ফেলে। চেয়ার টেনে বসে শান্ত কণ্ঠে বলল, রান্না এখনো বসাননি মা? এদিকে বাড়ির সবাই না খেয়ে। আলেয়া ক্ষুব্ধ চোখে তাকালেন, ঝাড়ি মেরে বললেন, কে খেলো কে খেলো না এসব ভেবে তোমার কি? সংসার তো হারিয়েছই। সে না হয় হারালাম, তাই বলে আপনারা না খেয়ে থাকবেন? উত্তর দিল না আলেয়া, নতমুখী হয়ে আলুর খোসা ছাড়াতে লাগলো। তোহা উঠোনের দিকে তাকালো। গোটা বিশেক মোরগ মুরগি ধান খাচ্ছে। এর মধ্যে সব থেকে বড় মোরগটা চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আনমনে বলে উঠল, বড় মোরগটা তো আপনার খুব আদরের। আমি যদি এটা খেতে চাই তাহলে দিবেন? খেতে ইচ্ছা করছে হুট করে। আলেয়া অবাক নেত্রে তাকালো। খানিকক্ষণ ভেবে বলল, ইচ্ছা করলে খাও। চোখ দুটো চকচক করে উঠল তোহার। বলল, তাহলে ধরে দিন। আলেয়া উঠে দাঁড়ালেন। এপাশে চাল ছিটিয়ে দিয়ে 2 মিনিটের মধ্যে ধরে ফেললেন মোরগটা। তোহার হাতে দিয়ে বলল, রান্না করে দেব? না, আমিই রাঁধি। কিছুক্ষণ পর পুনরায় আলেয়াকে ডাকলো তোহা। বলল, মা, একটু পোলাও রাঁধি, মোরগটার সাথে ভালো লাগবে খেতে। সায় দিলেন আলেয়া। তোহাকে পোলাও রাঁধতে দিয়ে মোরগটা জবাই করলেন। কেটে ধুয়ে মশলা বেটে তারপর তোহার পাশে দিলেন। মনের মতো করে রাঁধুক মেয়েটা। আসরের আজান দিয়েছে মাত্র। এতক্ষণে কয়েকবার হাঁক ছেড়েছে মিতুলের বাবা। আসর গড়িয়ে গেছে অথচ খাবার জোটেনি।
স্ত্রীকে ডেকে ধমকানোর পর যখন তিনি জানালেন তোহা মোরগ পোলাও রাঁধছে, তখন চুপ করে গেলেন। তারও প্রায় আধ ঘন্টা পর শাশুড়ির ঘরের মাটিতে পাটি বিছিয়ে খাবার বাড়ল তোহা। আলেয়াকে বলল, চলুন মা, কদিনই বা আছি, আজ না হয় একসাথেই খাই। আলেয়া অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। একে একে ডেকে আনলেন সবাইকে। মিতুল, তার বাবা, তামান্না, আলেয়া সবাইকে দেখলো শিমুল অনুপস্থিত। তোহা কাউকে খেতে দিল না, অপেক্ষা করতে লাগলো। খানিকক্ষণ পর শিমুল এলো। সবাইকে দেখে ভীষণ খুশি হলো তোহা। যথেষ্ট যত্নের সাথে বেড়ে দিল খাবার। তাদের একপাশে চেয়ারে বসে সেও দুলোকমা মুখে নিল পোলাও, কিন্তু মাংস আর ছুলো না। আলে অবাক হয়, খেতে খেতে জিজ্ঞেস করলো, তুমি তো মোরগটা খেতে চাইলা, এখন কেন খাচ্ছ না? মলিন দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকায়, বলে, শখের কোন জিনিসটা পেয়েছি আমি, এত আশা করে খেতে চাইলাম, অথচ এখন দেখেই গা গোলাচ্ছে। রাতে খাবো, আপনারা খেয়ে নেন। এই বলে চেয়ার ছেড়ে ধীর পায়ে বাইরে বের হলো তোহা। ঘরের দরজায় বিশাল একটা তালা ঝুলিয়ে দিল। কথা বলার ফাঁকে সেসব খেয়াল করলো না কেউই। তোহা রান্নাঘরে গেল। কেরোসিনের বড় বোতলটা এনে ধীরে ধীরে বাড়ির চারপাশে এবং চালে ঢালল। দরজা ধাক্কানোর আওয়াজ পাওয়া যাচ্ছে, সাথে চেঁচামেচিও। তোহা অদ্ভুতভাবে জোরে হেসে উঠল। যন্ত্রণা শুরু হয়ে গেছে ইতোমধ্যে। হাতের মশালটা জ্বালিয়ে ঘর জ্বালাতে গিয়েও থেমে গেল। ক্ষোভ নিয়ে ফেলে দিল উঠোনে। এগিয়ে গেল দরজার দিকে। কিছু একটা মনে করে আবারও গেল মশালের কাছে। শক্ত হাতে ছুঁড়ে মারল রান্নাঘরের চালে। এই ঘরের পাশেই তোহার শাশুড়ির ঘর। ফলস্বরূপ আগুনের তাপ এবং ধোঁয়া বেড়ার ফাঁক দিয়ে হুড়হুড় করে ঢুকছে। সেই ধোঁয়ায় ঘরের ভেতরে ছটফট করতে থাকা মানুষগুলো আরো নেতিয়ে পড়ল। শিমুল বিষের প্রক্রিয়া অস্থির হয়ে উঠল। যন্ত্রণাময় শরীর নিয়ে দরজা ভাঙার চেষ্টা চালালেও ব্যর্থ হলো। পরবর্তীতে এগিয়ে গেল জানালার দিকে। একটা শিক ভাঙতেই বাইরে থেকে বটি দিয়ে কোপ মারল তোহা। দুটো আঙুল কেটে ছিটকে বাইরে পড়ল। যন্ত্রণায় হাত ঝাড়তে ঝাড়তে লুটিয়ে পড়ল মাটিতে। সে দৃশ্য দেখে ভয়ে জড়সড় হয়ে বেড়ার এক কোনায় বসে পড়ল তামান্না। চিৎকার করতে পারছে না সে, গলা দিয়ে রক্ত পড়ছে। আরো 5 মিনিট দরজা বেড়া ভাঙার জন্য ভেতরের সবাই ধস্তাধস্তি করলো, কিন্তু পারল না। ভয়ঙ্কর বিষের প্রভাবে শরীর নেতিয়ে পড়েছে। যখন সকলে মাটিতে পড়ে প্রাণটুকু যাওয়ার জন্য অপেক্ষা করছিল, তখন ঘরে তালা খোলে তোহা। ধীর পায়ে এগিয়ে যায় শ্বশুরের দিকে। তার চোখে মুখে দয়া, ভিক্ষা চাওয়ার অভিব্যক্তি। হয়তো বলতে চাইছেন, তার কি দোষ, মিতুলের শাস্তি সে কেন পাবে? কিন্তু তোহা একটুও গলল না। সে তার কাছে গিয়ে বসল। হিংস্র কণ্ঠে বলল, ভাবছেন আপনাকে কেন বিষ খাওয়ালাম? কারণ আপনি 2টা কুলাঙ্গার জন্ম দিয়েছেন। এইসব নষ্টামি তা আপনার থেকে শিখেছে। আগুন ছড়িয়ে গেছে এই ঘরেও। চাল ছেয়ে গেছে ইতোমধ্যে, কিন্তু নড়তে পারছে না কেউই। সবাই শুয়ে আছে অবলীলায়। ড্যাব ড্যাব করে চেয়ে তোহা মিতুলের কাছে গেল। দুহাতে তার গাল ছুঁয়ে কপালে চুমু দিল। শান্ত কণ্ঠে বলল, আমি যখন সংসার করতে পারলাম না, তখন তোমাকে অন্য কারোর সাথে কিভাবে সংসার করতে দিই বলো? মিতুল রক্ত বমি করে ফেলেছে, হয়তো একটু বেশি মাংস খেয়ে ফেলেছিল। নিভু নিভু চোখে তাকালো দূরে থাকা তামান্নার দিকে। বেড়ায় হেলান দিয়ে শুয়ে আছে সে। হিংস্র হয়ে উঠল তোহা। পা দিয়ে চেপে ধরল তামান্নার মুখ। দুটো লাথি মারল বুকে। হিংস্র কণ্ঠে বলল, আমার স্বামীকে নিয়ে সংসার করার বড্ড স্বাদ ছিল তোর, তাই না? অশ্রাব্য গালি দিয়ে আরো 2টো লাথি মারল মুখের উপর। নিস্তেজ হয়ে পড়ল তামান্না। শিমুল তাকিয়ে আছে বিস্ফোরিত চোখে। নড়তে না পারল বাঁচার বহু প্রয়াস তার। তা দেখে তোহা হাসল, বলল, বিষ তো কম দেইনি, 2 মিনিটের মধ্যে মরার কথা ছিল, কিন্তু এখনো মরিসনি কেন? আলেয়া বেগম মাংসের পেয়ালার দিকে তাকিয়ে আছেন। তোহা তার সামনে গিয়ে খুব কাঁদল। হাত ধরে বলল, আপনাকে কেন বিষ খাইয়েছি জানেন মা? বেঁচে থাকলে স্বামী সন্তান হারিয়ে অনেক কষ্টে থাকবেন, প্রতিনিয়ত কাঁদবেন। তার থেকে ছেলেদের সাথেই চলে যান। মাতব্বর বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে প্রচুর। আশেপাশে সকলে দেখে হতভম্ব হয়ে গেল। আগুন লেগেছে। কয়েকজন মিলে গেট ভেঙে উঠোনে এসে বারংবার ডাকলেও সাড়া পায়নি কোনো।
মূল দরজাও তালা দেওয়া। এর মানে ভেতরে কেউ নেই, কিন্তু আগুন প্রতি সেকেন্ডে ছড়িয়ে পড়ছে। আশেপাশে কারেন্টের তার এবং বৈদ্যুতিক খুঁটি আছে। দুই একটা বাড়ি এবং শুকনো খড়ের গাদাও রয়েছে। একবার আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ বিপদ। শেষে তারা সকলে মিলে আগুন নেভানোর কাজে নেমে পড়ল। বালতি দিয়ে আগুন নেভাতে ব্যর্থ হলে এক পর্যায়ে ফায়ার সার্ভিস আসে। আগুন নেভাতে গিয়ে ঘরে তালা ভাঙতে বাধ্য হয়। উপরে চালা এবং বেড়ায় আগুন লাগলো, ভেতরের প্রায় সকল জিনিসপত্র অক্ষত। হয়তো আরেকটু দেরি হলে এসব কিছু পুড়ে কয়লা হয়ে যেত। আগুন নেভানো প্রায় শেষের দিকে। আশেপাশের লোকজন ঘরের ভেতরের অবস্থা দেখার জন্য জনে জনে ঢুকছে। এক পর্যায়ে পৌঁছে গেল আলেয়ার ঘরের সামনে। ভেতরের দৃশ্য দেখে থমকে যায় তারা, হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ঘরের মাচার শক্ত একটা খুঁটিতে ঝুলে আছে 8 মাসের অন্তঃসত্ত্বা তোহা, আর তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো 5টা লাশ। তাদের পাশে মাংস এবং পোলাওয়ের প্লেট। এলাকার লোকজন এমন করুণ দৃশ্য দেখে বাকহারা হয়ে গেছে। তবে সন্দেহের রেশ থেকেই গেল। হয় চরিত্রহীন ছেলে বউকে গলায় ফাঁস দিয়ে খুন করে তারা নিজেরা বিষ খেয়েছে, না হয় সকলকে খাবারের সাথে বিষ খাইয়ে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হয়তো দ্বিতীয়টাই অধিক যুক্তিযুক্ত। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।